আমরা মূল আলোচনায় প্রবেশ করব। প্রথমেই আলোচনা করবেন হারমাশাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী রঞ্জিত চক্রবর্তী। তার আলোচনার বিষয় বর্তমানে শিক্ষার সংকট ও আমাদের দায়িত্ব কর্তব্য, এই বিষয়ে তিনি আলোচনা করবেন। মঞ্চ এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, আজকে এখানে শিক্ষা সংক্রান্ত আলোচনার জন্যে আমি এসেছি। আমার সঙ্গে আছেন সুদর্শন চক্রবর্তী। আমরা দুজনই একই স্কুলে একই ক্লাসের ছাত্র ছিলাম, সহপাঠী। সুদর্শন বিবেকানন্দ, তার যে শিক্ষা চিন্তা সেসব নিয়ে বলবেন। আমি বর্তমান শিক্ষা সংকট এবং বিপন্ন ছাত্র সমাজ, এটা টপিক দেওয়া হয়েছে আমাকে, তো সেই বিষয়ে কিছু বলবো। আমি এই ব্যাপারে যে বিশেষজ্ঞ এমন কিছু নই। দীর্ঘ 40 বছর শিক্ষকতা করেছি। শিক্ষা সংক্রান্ত নানাবিধ কাজকর্মের সঙ্গে জড়িত থেকে আমার যা অভিজ্ঞতা সেটুকুই বলবো আমি। যখন আমি কলেজে পড়ি, আমাদের প্রিন্সিপাল একটা কথা বলেছিলেন, একটা গল্পই বলেছিলেন, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ঋষিরার কোনো একটা স্কুলে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বা সাংস্কৃতিক প্রতিযোগিতায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটু রকচটা মানুষ ছিলেন, বৈজ্ঞানিক, রসায়ন বিজ্ঞানী। তো তিনি তার ভাষণে বললেন যে আপনারা আমাকে প্রধান অতিথি করে এখানে এনেছেন, আমি খুব খুশি হয়েছি। গঙ্গার তীরে, এই জায়গাটিও মনোরম, কিন্তু আমি আরো খুশি হব যদি আপনাদের স্কুলটা উঠে যায়। সবাই চমকে উঠলে, এটা আবার কি কথা? প্রধান অতিথি বলছেন আমি খুশি হব যদি আপনাদের এই স্কুলটি উঠে যায়। তারপরে উনি বললেন আমি কেন এই কথা বলছি শুনুন। ওই যে সামনে দেখছেন ধোঁয়া উঠছে পাটকলে, এখানকার যারা স্টুডেন্ট তাদের চিন্তা ভাবনাটাই হবে যে আমি কোনো মতে যদি পাস টাস করে যাই, খানিকটাও পড়াশোনা করতে পারি, তাহলে এখান থেকে গিয়ে সোজা আমি ওই পাটকলে চাকরি পাব। অধিকাংশ ইংরেজদের অধীনস্থ ছিল পাটকলগুলো। তো আমাদের ছেলেরা, বাঙালিদের এই ছেলেরা গোলামি করবে, পাটকলে কাজ করবে, এটাই যদি তাদের শিক্ষার উদ্দেশ্য হয়, তো এমন শিক্ষায় কি প্রয়োজন? আসলে উনি চাইতেন যে বাঙালিরা যেন স্বনির্ভর হয়, ব্যবসাপত্র, কলকারখানা সব কিছুর মধ্যে দিয়ে তারা যেন নিজেদেরকে উন্নত করতে পারে। চাকরির তিনি পক্ষপাতী ছিলেন না, এবং তিনি নিজে তার জীবনেও বেঙ্গল কেমিক্যাল তৈরি করে আমাদের বাঙালি জাতির উন্নতির পথ দেখিয়েও গেছেন। তো ওই যে ধোঁয়া উঠছে, ধোঁয়াকে কেন্দ্র করে কিন্তু আমি সব 100%ই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতবাদকে সমর্থন করি সে যুগে তখন। কিন্তু আর অন্যভাবে আমি ব্যাখ্যা করি যে ওই যে ধোঁয়া উঠছে কলে, এবং ওর জন্যেও স্কুলে তো অনেক স্টুডেন্ট আসছে, ক্লাস 8 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত, যা বিভিন্ন রকম বিভিন্ন টাইপের তো কাজ আছে পাটকলে। সবাই তো শ্রমিক নয়, অন্য রকমেরও কাজ আছে। তো সেই কাজগুলো পাবো, এটাকে মাথার মধ্যে রেখে তো অসংখ্য ছাত্ররা এসে স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু আজকে এই ধোঁয়াটাই আর উঠছে না মনে হচ্ছে। যে কাজ পাবো এই পড়াশোনাটা শেষ করে, সেই পরিস্থিতিটা এখন ক্রমশ কমে আসছে। যেদিকে যা করলে, যেদিকটায় গেলে কাজ পাওয়া যাবে,
সেই দিকটাই সবাই ছুটছে। কিছুদিন আগে নার্সের চাকরি পাচ্ছিল মেয়েরা, তো দেখলাম যে প্রচুর সবাই নার্স ভালো ভালো রেজাল্ট করছে, দিয়ে নার্স পড়ছে। এই করতে গিয়ে 5-6 বছর আগে নার্সিং কমপ্লিট করার পরে চাকরিটা পেয়ে যেত, এখন অসংখ্য নার্স হচ্ছে। অবস্থা করুণ অবস্থা। দেখলাম এই খিচকা গ্রামে একটি মেয়ে, পালস হসপিটাল আমি ছিলাম, দেখলাম 6,000 টাকা দেয়, ওই 1 মাস খেতে ওই টাকাটা ফুরিয়ে যায়। তার মধ্য থেকে ওর যে ইন্টার্নশিপ বলে, ওই ট্রেনিং নেওয়া, আচ্ছা একটা 1 বছর কাজ করেছে বলে সার্টিফিকেট না হলে চাকরি হবে না, তো তার জন্যে সে এটা করছে। সেটাও তো আজ 2-3 বছর আগের কথা। এখন নাকি আবার পকেট থেকে পয়সা দিয়ে ওই ট্রেনিং করতে হচ্ছে নার্সিংয়ে, হলে পর সার্টিফিকেটটা দেবে, শুধু সার্টিফিকেট দেবে, তার জন্য তাকে 1 বছর খাটিয়ে নিচ্ছে। এই যে প্যাথেটিক অবস্থা। যদি পুলিশের চাকরি পাওয়া যায় তো মধ্যবিত্ত ঘরের সাধারণ ঘরের মেয়েরা দৌড়াচ্ছে সকালবেলায় উঠে, কোন দিকে যাবে একটা কাজ পাওয়ার জন্য? ধোঁয়াটাই তো উঠছে না, এটাই তো সবচাইতে বড় সংকট। তার ফলে কি হচ্ছে? শিক্ষার সংকোচন হচ্ছে, পড়বার ইচ্ছে নাই। কিন্তু পড়বার ইচ্ছে নাই বলবো, শুধু তো চাকরির জন্যই শিক্ষা শুধু নয়, ভালো করে ভেবে দেখলে। কিন্তু আমরা ব্যাখ্যাটা এমনই করেছি, আমরা যে জায়গায় নিয়ে দাঁড় করেছি চাকরির জন্যই শিক্ষা। যদি চাকরিটা বলে দেওয়া হয় যে চাকরি ফাকরির সঙ্গে সম্পর্ক নাই বাবু, যারা পড়বে পড়ো, না পড়বে না পড়ো, কেউ পড়বে না। এখন আবার শর্টকাট একটা মেথড করছে, পড়বো বটে কিন্তু ভালো করে পড়বো না। এখন যেগুলো কাজ পাওয়া যাবে সেগুলো পড়বো। জেনারেল এডুকেশন, যা আমার পাশে সুদর্শনবাবু আছেন, ফিজিক্স নিয়ে পড়েছিল, কেমিস্ট্রি নিয়ে পড়েছিল, এখন অনেক ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি সাবজেক্টের ভালো ভালো রেজাল্ট, ফার্স্ট ক্লাস পাওয়া, তার সঙ্গে বিএড করেছে ইত্যাদি ইত্যাদি, সব বেকার বসে আছে ঘরে। এখন ওইসব পড়বার তো কোনো আগ্রহ নাই, এবং তার ফলে গোটা পড়াশোনা ব্যাপারটাই কেমন যেন একটু ঢিলে ঢালা চলছে। কদমা স্কুলে ছাত্র কিছু কমেছে, দুঃখের কোনো ব্যাপার না, ছাত্র থাকলেই বা কি হতো। আমি জিজ্ঞেস করলাম বাঁকুড়া গার্লস স্কুলে, ওদের অনেক স্টুডেন্ট, বাঁকুড়া টাউন গার্লস স্কুল, ওদের অনেক স্টুডেন্ট, তা আসে 11-12 উঠেই গেছে, আসে না কেউ। এবং কন্ডিশন হচ্ছে যে আপনাদের 11-12 ভর্তি হব, কিন্তু আমাকে ক্লাস করতে বলবেন না। আচ্ছা, এটা না হয় একটা সরকারি স্কুল, তার অধঃপতন হতে পারে। অশ্বিনীপতি যে স্কুলটা করে দিয়ে গেছিলেন, যেটার নাম হচ্ছে বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, আমি লাস্ট রিপোর্টটা বলছি, এই বছরের 4টি ছেলে 11-12 ভর্তি হয়েছিল, সেগুলিকে আর ওরা পড়াতে ইচ্ছা করে ক্লাসটা তুলে দিচ্ছে, ওরা 11-12 থাকবে না। এটা একটা বেসরকারি স্কুল এবং অত্যন্ত লব্ধপ্রতিষ্ঠ, 10 পর্যন্ত দুর্দান্ত রেজাল্ট প্রত্যেক বছরই, কখনো ফার্স্ট সেকেন্ড হয়, কখনো এই গতবারও 5টা-6টা স্ট্যান্ড করেছে। কিন্তু ওই ডিসিপ্লিনটা ওরা ধরে রাখতে পারে 5 to 10, ওরা পারে। টাউন গার্লসের একজন শিক্ষিকা বললেন, না আমাদের ওই 7 পর্যন্ত আমরা ডিসিপ্লিন ধরে রাখতে পারি, তারপরে যতই বড় হতে আরম্ভ করে ফাঁকিবাজি, ক্লাস না আসা ইত্যাদি ইত্যাদি। তো আমি এতে শুনলাম ওই বঙ্গবিদ্যালয়, এখন বঙ্গবিদ্যালয়, মিশন, জেলা স্কুল, এইগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড, যারা 11-12 পড়ায়, সেখানেও 11-12 কোথাও ক্লাস হয় না। এবং ওই কন্ডিশন গার্জেনরা এসে করে যাচ্ছে যে টিউশনই পড়বে ওই সময়। তার মানে বেসরকারীকরণটা টিউশনের দিকেই চলে যাচ্ছে, একদম ব্যক্তিগত বেসরকারীকরণ। আর সরকারি স্কুলগুলোর অবস্থা তো দিন দিন শোচনীয় হচ্ছে। অথচ যখন শুরু করা হয়েছিল, আমাদের তো স্টেটটা হচ্ছে, এটাকে বলে ওয়েলফেয়ার স্টেট, অনেক রকমের রাষ্ট্র আছে, আমাদের ভারত রাষ্ট্রটা কল্যাণকর রাষ্ট্র।
জনসাধারণের সামগ্রিক উন্নতির জন্য সরকার যেখানে খরচা করে, আমেরিকা গভর্নমেন্ট যেটা ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট এক পয়সাও ওই সরকারের ওই এডুকেশনের পেছনে খরচা করে না। ওরা ওই অস্ত্রশস্ত্র এগুলোই করে, সৈন্যবাহিনী মজবুত করে, পররাষ্ট্রতে করে, কোন দেশ কি দখল করব, কিন্তু স্বাস্থ্য শিক্ষা এগুলো সব নিজেরা করে, ব্যক্তিরা করে, বড় লোক প্রচুর দেশে মানুষ তারা করে। কিন্তু আমাদের প্রথম থেকেই স্বাধীনতার পরে এটাকে কল্যাণকর রাষ্ট্র বলা হয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সরকারি খরচে হতো। তার আগে কি হতো, যখন দেশ স্বাধীন হয়নি, এডুকেশনটা যে খুব প্রয়োজনীয় জিনিস এটা অনেকেই উপলব্ধি করেছিল। গোড়ার থেকে আছে মুনি ঋষিরা, সংখ্যায় কম, শতকরা এক ভাগ মানুষও সেই এডুকেশন পেত না, এবং সে ডিমান্ডও তখন তৈরি হয়নি যে সবাইকে এডুকেশনে যেতে হবে, শিক্ষাটা গ্রহণ করতে হবে। তো তখন আশ্রমগুলো, মুনির আশ্রমগুলোই ছিল শিক্ষা কেন্দ্র, আশ্রম কেন্দ্রিক শিক্ষা। কিন্তু আরো একটা জিনিস আমি অবাক হই, শিক্ষার সঙ্গে অর্থের খুব যোগাযোগ। অর্থ ছাড়া শিক্ষা হবে না। তখনও আশ্রমগুলোকে রাজারা স্পন্সর করা, যাকে বলে প্যাট্রোনাইজ করা, সব কিছু দিয়ে আশ্রমের প্রয়োজনীয় জিনিসগুলো মেটাত। রাজার ঘর থেকে সিধা চাল, সিধা টিদা এগুলো আসতো, সেটা খুব বেশি নয়, কিন্তু জমিগুলো নিষ্কর জমি দিয়ে দিত। সে আশ্রমের মহারাজ যারা আছেন গোদান করতেন, এবং তার মধ্য দিয়ে তারা 25-30 জন, যা যত ম্যাক্সিমাম থাকবার জায়গাটা দিতে হবে, ঘরটর যতগুলিকে দেওয়া যেত, এবং সেগুলি সাধারণত রাজপুরুষেরাই হতেন, রাজার সন্তান, মন্ত্রীর সন্তান বা এই ধরনের যারা অবস্থাপন্ন মানুষ তারা। শিক্ষাটাকে তারা ভেবেছেন যে 64 বিদ্যার মধ্যে একটা বিদ্যা, এই বিদ্যাটা সবচেয়ে বড় বিদ্যা। তো সেটা তার জন্য রাজা এগুলোকে প্যাট্রোনাইজ করতেন। আমরা এই গল্প শুনেছি, আরুনি গিয়ে সে জমির আল, জল চলে যাচ্ছে, আল ভেঙে গিয়ে তাতে আরুনি বাঁধাতে না পেরে শুয়ে দিল। তারপর বিকেলবেলায় খবর পেল যে হোক জলটাকে আটকাতে গিয়ে সেই ছাত্র, তার মানে চাষবাসের কাজে স্টুডেন্ট দিকে লাগাতে হতো, তাদের প্র্যাকটিক্যাল এডুকেশনও হতো, গরুগুলিকে চড়াতে হতো, গাভী দহন করতে হতো, এবং এর মধ্য দিয়ে তারা নিজেরা সব রকম শিক্ষায় শিক্ষিত হতো, কিন্তু সংখ্যাটা ছিল খুবই কম। ঐতিহ্যটা আমাদের একদম প্রাচীনকাল থেকে এই যে এডুকেশনটা দরকার। পরবর্তীকালে আমরা দেখেছি এই যে কদমা স্কুল, স্বাধীনতার পরেই কদমা স্কুলটা গঠিত হয়েছে, কিন্তু জমি দিলেন এখানকার মানুষ, অর্থ বিভিন্ন গ্রামান্তর থেকে আদায় করে আসলো। তখন সরকারের মুরদ নাই যে ভালো ভালো ঘর করে দেবে। আমাদের হাড়মারা স্কুলে কতগুলো মাটির ঘর ছিল, খড়ের চাল, সবাই মিলে দিয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ওই যে প্রদ্যোৎ আসার কথা, ওদের ফ্যামিলির থেকে তাল কাট গেছে। কোথায় পাঁচমুড়ার এক সাত্তার সাহেব, সে সব এখানে অর্থ দিয়েছে। এইভাবে স্কুলগুলো গড়ে উঠত মানুষের। মানুষ চাইতো এডুকেশনটা হোক, শিক্ষার সম্প্রসারণ ঘটুক। বিভিন্ন এলাকার মানুষ, অর্থ যাদের ছিল তারা সেই অর্থটা এই পারপাসে ব্যবহার করত। শিক্ষা এটা ছিল গর্বের ব্যাপার তাদের কাছে। কলির হরি চক্রবর্তী আরো দূর দূরান্তে হাড়মারা স্কুলকে যারা করেছেন, আমি ওইটাকে যেহেতু ওখানে মাস্টারি করতাম জানি, বিশেষ করে যে তারা চাইতেন যে তাদের একটা জমিদারি ছিল, কিন্তু এটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে যে আমার যে অর্থ, বাড়তি অর্থ যা আছে সেটা আমি শিক্ষার পিছনে খরচ করব। সম্মান প্রাপ্তি হতো কিনা জানি না, হয়তো নিশ্চয়ই সম্মান প্রাপ্তি হতো, কিন্তু এডুকেশনটা যে একটা সমাজের পক্ষে খুব জরুরি জিনিস, সেগুলো অনেক আগের থেকেই মানুষের উপর। আমাদের হাড়মারা স্কুলের বয়স হয়ে গেছে 105 বছর, তখনই তো তারা সব দিয়েছে, এটাকে করেছে। পরবর্তীকালে কল্যাণ রাষ্ট্র যেহেতু প্রচুর টাকা দিতে হয়েছে, সবচেয়ে বড় কথা শিক্ষক দেওয়া।
এখন সবচেয়ে বেশি ব্যয় শিক্ষকের পেছনে, ঘর দুয়ার তো আছে, কিন্তু একটা বেসরকারি স্কুল করুক, একটা বেসরকারি প্রাইমারি স্কুলে একজন টিচার, গভর্নমেন্টের একজন টিচারের বেতনে 8 জন টিচার রাখা যাবে। তাহলে সবচেয়ে জটিল এই পোর্শনটা, এবং তার জন্যেই শিক্ষক আমাদের এলাকাতে, অধিকাংশ স্কুল, বিশেষ করে গ্রামাঞ্চলের এই স্কুলগুলোতে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম। খিচকা একটা স্কুল হলো জুনিয়র, জিরাবাদে হলো। খিচকা স্কুলটা যখন হলো তখন প্রয়োজনীয় টিচার ছিল না। স্কুলটা হওয়ার পরে মদন ঘোষ এই কমিটির মেম্বার আছে, আমার ছাত্রও বটে, শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা বরাবর করে। আমাকে বললো যে স্যার, এই কত বলে 10 না 11 যখন এই তৃণমূল এলো, তো স্যার 10-11 আগে এটাই আমাদের হাই স্কুল হবে না, তা 10-11 স্যার হাই স্কুল হবে। যদিও আমি ওনার ওই রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিল নাই, কিন্তু ওর বক্তব্যটার মধ্যে সত্যতা ছিল, এবং সত্যি সত্যি হলেও সেই সময়ে ওটা হাই স্কুল হলো। হাই স্কুল তো হলো, টিচার দিতে পারে। আমরা কিছু পুরানো মানুষও গিয়ে হাত লাগিয়েছি, ভলেন্টারি করেছি। গোটা গ্রামের প্রচণ্ড আগ্রহ যে আমাদের এই স্কুলটাকে আমরা ভালো করে দাঁড় করাবো। প্রাইমারিটা যে ছিল, আমি প্রাইমারিটাও দেখেছি, খুব সুন্দর একটি প্রাইমারি স্কুল ছিল ওখানে। তাতে দুজন রাষ্ট্রপতি পুরস্কার ওখান থেকে পেয়েছে, এবং তারপরে ওদের প্যাটার্নটা একটা তৈরি হয়ে গেছিল চমৎকার। গ্রামের গার্জেনরা সবাই নজর রাখতো স্কুলটা সম্বন্ধে, একটা আগ্রহ ছিল। আমি জিরাবাদ সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, কারণ আমি জানি না। দিয়ে কি হলো, 9-10 স্টুডেন্ট আছে, সব টিচার দিতে পারলো না। টিচার না দেওয়ার জন্য স্কুল আস্তে আস্তে নষ্ট হতে বসেছে। ভালো ভালো স্টুডেন্টরা সব ছেড়ে দিয়ে হাড়মাহাড়ায় চলে যাচ্ছে, গার্লস স্কুলে, হাড়মাহাড়া গার্লস স্কুলে যাচ্ছে। গড়ে তোলা জিনিসটা নষ্ট হচ্ছে, আসলে এডুকেশনটাই নষ্ট হচ্ছে হিসেব করে দেখলে। এখন তো খুব বেশি তো পয়সার দরকার নাই, যে আফটার রিটায়ারমেন্ট যে টিচারদেরকে রাখে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম পয়সা দেয়। একটা সময়ে 6,000, 8,000, 9,000-এর মধ্যে ওই গেস্ট টিচারটা পাওয়া যেত, সেগুলাও দিতে পারা যায় না। প্রাইমারিতে ওদের তাও যে সংস্থাটা আছে এসআই, ওরা ছড়িয়ে দেয় যে এখানে টিচার না, এখানে আছে বাড়তি, সরিয়ে দেয়, ওখান থেকে ডেপুটেশনে পাঠিয়ে দেয়, তাতে একটা ম্যানেজ হয়। কিন্তু এই এইচএসের ক্ষেত্রে আমাদের হায়ার সেকেন্ডারি এরকম কোনো সিস্টেম নাই। যাদের বেশি আছে তাদেরকে যেখানে নাই সেখানে দাও, তাহলে প্রতিষ্ঠানগুলো বাঁচে, সেটা করা যাচ্ছে না। এছাড়াও শিক্ষার ব্যবস্থার মধ্যে বেশ কিছু ত্রুটি, যেগুলো প্রচণ্ড ব্যয় সাপেক্ষ নয়, কিন্তু আন্তরিকতার অভাবে, যেমন প্রাইমারি স্কুল, টাকা পয়সা সবই দেওয়া হয়, ঘর দুয়ার আছে, সব আছে, এত বেশি শিক্ষকতা বাদ দিয়ে এত বেশি অন্যান্য কাজের চাপগুলো মাস্টারদের উপরে করে দিয়েছে। আপনারা সব প্রাইমারি স্কুল যান, সবাইকে জিজ্ঞাসা করুন কখন পড়াবো, এই ফর্ম পূরণ, এই ফর্ম পূরণ, এই মিড ডে মিল, এইসব খাওয়ানো, এইসব করতে আমাদের সময়টা চলে যায়। ফলে কি হচ্ছে, বাঁকুড়ার দিকে গিয়ে দেখা যাচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলোর অবস্থা খুব খারাপ দিন দিন। রজত ওখানে গেছে, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কি পজিশন, বলছে আমাদের যা স্টুডেন্ট ছিল এই বছর কোনো মতে সেটা ধরে রাখতে পারবো, দিন দিন আমাদের অবস্থার অবনতি ঘটছে। অথচ গভর্নমেন্ট টাকা পয়সা খরচা করে প্রচুর, প্রাইমারিতে খরচা করে না এটা বলা যাবে না, মিড ডে মিল দিচ্ছে, সব
তো মিড ডে মিলের কি চাহিদা সত্যি আছে এখন? 2-4 জন হয়তো এই মিড ডে মিলটা খুব জরুরি, কিন্তু এর পেছনে খরচগুলো হচ্ছে খাতা সারা ইত্যাদি ইত্যাদি গাজাকা। খুব জরুরি নয় এই কারণে বলছি আমি। আমাদের স্কুলে একটা হোস্টেল ছিল, এখানেও কদমাতেও এক সময় হোস্টেল ছিল। হোস্টেলে তখন দূর দূর থেকে সব পড়তে টড়তে আসতো। পরে অবশ্য হোস্টেলগুলো হয়ে গেল ফুটবল খেলার লোক, ছেলেগুলোই আসতো। তারা ছিল পরিযায়ী ছাত্র, এই স্কুলে খেললো, আবার সার্টিফিকেটে এজটা কমিয়ে দিয়ে আবার অন্য স্কুলে খেলতে গেল, এমন এক ঝাঁক স্টুডেন্ট পরের দিকে। কিন্তু গোড়ায় তো ছিল, হোস্টেল থাকতো, খেত, স্কুলে পড়াশোনা করত। আজকে খেতে দিতে চাইছে, এটা সরকারকে দোষ দেব না আমি, সরকার হোস্টেল তুলে দেয়নি, ওরাই হোস্টেল নিজেরা তুলে নিয়েছে, থাকে না হোস্টেলে কেউ। আমি দেখেছি, আমি হোস্টেল চালিয়েছিলাম 12-13 বছর, তো দেখতাম দূরের দূরের স্টুডেন্ট আসা বন্ধ হলো, 2-3 কিলোমিটারের গুলোকে আমরা রাখতাম, তবু ওদের যা কোটা সেই অনুযায়ী ছাত্রগুলি সব আসতো, থাকতো, থাকলেই কিছু পড়াশোনা হবে, স্কুলের স্টুডেন্টও কিছু বাড়বে। কিন্তু ওই ঘরের খেয়ে পড়বো বা পড়বো না, এটাই চলতে থাকবে। ফলে এই হোস্টেলগুলো অচল হলো। আমরা যখন ওই টাকা পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে ছেলেদের জন্য খাট করলাম, তক্তা শুবার জন্য, তক্তাগুলো যখন হলো তখন আমাদের হোস্টেলটা উঠে গেল। ভালোই খাবার দাবার দেওয়া হয়তো, কেমন কিছু খারাপ নয়, কিন্তু হোস্টেল রইল না। তার মানে খুব কি খাদ্যের অভাব আছে এখন? আমার মনে হচ্ছে খাদ্যাভাব আগের মতো তো নয়। আমরা যখন পড়েছি ভয়ঙ্কর অভাব টভাব ছিল, তা এখন সেই ভয়ঙ্কর অভাব নাই। এবং হোস্টেলে খেতে দিলেও সবাই যে খাবে এমন কিছু নয়। মিড ডে মিল যে দেওয়া হয়, অনেকে খায় না, তার হিসাব মেলাতেও জটিলতায় পড়তে হয়। আর এইসব করতে গিয়ে টিচাররা পড়াবার সময় পায় না, অন্যান্য কাজে এইসব গাদা ফরম গাদা কিছু। আমি দেখলাম এই নতুন বোধহয় এবছরই যে ওদের প্রগ্রেস রিপোর্টটা তৈরি করে দিয়েছে, খুব মজবুত। আমাদের সময় তো এসব দেখিনি কখনো। খুব মজবুত প্রগ্রেস রিপোর্ট। সরকার চেষ্টা করছে, কিন্তু সেই তোতা কাহিনীর মতো হচ্ছে। বহিরঙ্গে নানা রকম পরিবর্তন হচ্ছে, অন্তরঙ্গে একদম সব ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটা মানে এই শিক্ষার সবচাইতে বড় সমস্যা। তাহলে দুঃখ করে কিছু লাভ নেই, আমার স্টুডেন্ট কমেছে। এই স্টুডেন্টগুলোকে আমি কি ঠিকঠাক তাদের জ্ঞান দিতে পারছি? তারা কি নিচ্ছে, আদৌ নিতে আসছে? সংখ্যাটা ভীষণ কম যারা সত্যি সত্যি শিখতে চায়। আমরা বলছি না যে আগে আদর্শ ছিল এখন একবারই খারাপ, তা নয়। তবু কাঠামোতে কিছু ভালো আগে ছিল। সুদর্শন আমরা পড়েছি, আমাদের ব্যাচেই 64 জন পরীক্ষা দিয়ে 16 জন পাস করেছিল। তার মানে 48টা ফেল ছিল তো। কিন্তু এই 16 জনের মধ্যে অন্তত 12-14 জন চাকরি পেয়েছে, সেগুলো আমরা হিসেব কষে দেখেছি। আর এখন বলছি যে ফার্স্ট ক্লাস, অনার্স, ফার্স্ট ক্লাস ইত্যাদি পাওয়ার পরেও, অনেক ডিগ্রি মিগ্রি অর্জন করার পরেও কাজ পাচ্ছে না, সামনে অন্ধকার। তাহলে এদের ওটা একটা শেষের দিয়ে একটা লাইন আছে যে এর কি করে এটার সুরাহা হবে, এর কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে। তা আমাদের পক্ষে তো সম্ভব নয়। আমরা একটা ব্যক্তি মাত্র, আমরা সমাধানটা কি করে করব? সরকার পাচ্ছে না, চিন্তা ভাবনা করছে। বড় বড় বিদগ্ধ ব্যক্তিরা রয়েছে সিলেবাস কমিটিতে ইত্যাদি ইত্যাদি, তারাও তো পথ বার করতে পারছে না। এই যুগটাই যেন একটা নষ্ট যুগ শিক্ষার দিক থেকে।
বেসরকারিকরণ, যেটা আর একটা ব্যাপার আছে, বেসরকারিকরণ। বেসরকারিকরণ তো অর্থ আমি সবাইকে বলেছি যে গুরু শুশ্রূষা বিদ্যা পুষ্কলেন ধনেন বা অথবা বিদ্যয়া বিদ্যা চতুর্থী নৌপপদ্ধতি। গুরুর সেবা করে বিদ্যা অর্জন, সেটা যেমন বললাম আরুণির কথা বললাম, সে তখন সেসব ছিল। অথবা পুষ্কলেন ধনেন বা টাকা চাই, মোটা টাকা। এখন একটা কিছু তথ্য জোগাড় করছিলাম যে যারা বাঁকুড়া চলে যাচ্ছে দিয়ে পড়াচ্ছে, তাতে সবচেয়ে কম খরচে পড়ে ওই অশ্বিনীপতির স্কুলটা, বিবেকানন্দ শিক্ষা নিকেতন। ওখানে বছরে 45,000 টাকা একটা ক্লাস 6-7 স্টুডেন্টের পেছনে খরচ হয়। সেটা ভেহিকল, মানে গাড়িতে যা বাঁকুড়ার থেকে টাউন থেকে যাতায়াত করার জন্য যে খরচা, ওটা আলাদা, সেটা অনেক টাকা, ভেহিকল কস্ট। তাহলে শুধুমাত্র ওই আপনার টিউশনিটা আছেই, ওখানে পড়ে বলে আর টিউশনি পড়তে হয় না এমন নয়, টিউশনিও পড়ে, তার পেছনে একটি মোটা খরচা। তাহলে ওই স্কুলটায় পড়লে যদি কেউ বাঁকুড়ায় রেখে পড়াবো বলে, থাকবার জায়গা যদি থাকে, তাহলে 1,50,000 টাকা একটা ক্লাস 6-7 ছেলের পিছনে খরচা হবে। সবার পক্ষে সম্ভব তো নয় এটা। তার ফলে বিশাল, ওটা যেমন একটা বললাম, ওর চাইতে বেশি ডিএভি 60,000 টাকা এমনি লাগে, তার সঙ্গে অন্যান্য খরচা। সবচেয়ে বেশি লাগে সরস্বতী ইন্টারন্যাশনাল। এবং এই যে এত সব সংস্থাগুলো, ওদের সরস্বতী ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি খরচা, এবং ওদের খানিকটা রেজিডেন্সিয়াল। তো এবারে স্টুডেন্ট কমার আরো শুধুমাত্র ওই কারণ বাদ দিয়েও একটা বড় কারণ হচ্ছে, অনেক কদমা থেকে চলে গেছে বাঁকুড়ার পাশাপাশি জায়গা কিনে ঘর করে সেখানে স্টুডেন্টদেরকে পড়াবে ওই সব স্কুলগুলোতে। আমাদের সময় এটা ছিল না। সুদর্শন যেমন ছিল আমাদের ছাত্র, 1968 সালে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল, তারপরে ইউনিভার্সিটির সব পরীক্ষায় ফার্স্ট। এই সুদর্শন ওই হাড়মারি স্কুলেরই প্রোডাকশন। তাতে বিশাল ভালো ভালো টিচার ছিল এমনও তখন নয়, অনেক সাবজেক্টের টিচার মিচার ছিল না। এবং তারপরে 3 বছর কোনো ফার্স্ট ডিভিশন ছিল না। এখন তো সবাই ফার্স্ট ডিভিশন। এখন তো গোটা শিক্ষাটাকেই মানে খেলো করে দেওয়া হয়েছে, মুড়ি মিছিরি একদর। তো এই যে চলে যাচ্ছে সবাই, তা জায়গা কিনছে, কেউ কেউ ঘর ভাড়া নিচ্ছে, সেখানে থাকছে, পড়াশোনা করছে। তাতে যে কতটা তাদের স্বর্গপ্রাপ্তি ঘটবে জানি নেই। সবাই কি তাই তারা পাচ্ছে কিছু করতে? ভালো ভালো স্টুডেন্টগুলোকে ছেঁকে নিচ্ছে, তারপরে আবার ইন্টারভিউ করছে, তার মধ্যে বেছে নিয়ে কিছু লোককে পড়াচ্ছে, তাদের তো একটু রেজাল্ট ভালো হবেই। আর ওই করতে গিয়ে আমাদের গ্রামাঞ্চলের স্কুলগুলো একদম খোকলা হয়ে যাচ্ছে। ভালো স্টুডেন্ট নাই, একজন টিচার বলছে কি পড়াবো, কাকে পড়াবো, এগুলো বোঝার ক্ষমতা কার আছে? তাদেরও মুখ খুলতে মন যাইছে না। পঠন পাঠনের মানটা অটোমেটিক নিচের দিকে নেমে যাচ্ছে। স্কুলগুলোতে যে একটা বিশাল আগ্রহ, না স্টুডেন্টের আগ্রহ না শিক্ষকের আগ্রহ। সরকার কিন্তু অর্থ দান করছে, কতকাল করবে জানি না। বেসরকারি যদি হয়ে যায়, তো বেসরকারি বললাম একজন টিচারের বেতনে 8 জন টিচারের বেতন হয় সরকারি বেতনের সঙ্গে। তাহলে এদিকে চাকরির পথটা ক্রমশ রুদ্ধ হচ্ছে। এইসব আমাদের মাথায় কি সমাধান বেরোবে? সরকারি প্রাইমারি স্কুলগুলো ডাউন হচ্ছে, সরকারি বেসরকারি আসছে। স্কুলে পড়ায় না তো টিউশনির থেকে রেজাল্ট হয়, স্ট্যান্ড করছে। তা ক বছর আগে বাঁকুড়া জেলায় প্রায় ফার্স্ট সেকেন্ড ইত্যাদি বিভিন্ন গ্রামাঞ্চলের স্কুলগুলো, কিন্তু সামগ্রিক শিক্ষার চিত্র কিন্তু বদলায় নাই। কিছু ধর্মীয় সংস্থা যারা স্কুল পরিচালনা করে, তাদের নামের বিশ্বাসযোগ্যতা, যেমন রামকৃষ্ণ দেবের নামের বিশ্বাসযোগ্যতা, তাদের প্রতিষ্ঠানগুলোকে সবাই জানে যে এখানে ডিসিপ্লিন আছে, এখানে ছেলেটা গেলে অন্তত অমানুষ হবে না,
তো তারা সংখ্যায় কত, এবং তারাও কি পুরোপুরি বিনা অর্থে শেখায়? সেটা পারে না। বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াত জাতি পাত্রতাম। বিদ্যা বিনয় দান করে, এটা ঠিক আছে। বিনয় যার আছে সে একটা চালাকচম্বা ভদ্র মানুষ হয়। পাত্রতাম বলতে এটাই বলা হচ্ছে। পাত্রতাৎ ধনমাপ্নতি। আর একটু যদি ভালো লোক হয়, ভদ্র ইত্যাদি হয়, তাকে বিশ্বাসযোগ্যতা বাড়ে, সে টাকা পয়সা রোজগার করতে পারে। ধনাৎ ধর্মং। আর ধন থেকে ধর্ম হয়, ধর্ম থেকে সুখ হয়। তত সুখম। তার মানে সেই টাকাতে গিয়ে পড়ছে, টাকা থেকে শিক্ষা, টাকার থেকে ধর্ম। তো এখন যে পরিস্থিতিটা চলছে, এই স্কুলগুলো বঙ্গবিদ্যালয়, আগে তো বাঁকুড়া জেলার সবচেয়ে কোনো একটা নামকরা বিদ্যালয় ছিল না। এখন মাধ্যমিকে তৈরি করে দিচ্ছে বিবেকানন্দ শিক্ষা নিকেতন। যেহেতু রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত ওরা, তাহলে এখনো পর্যন্ত ডিসিপ্লিনটা রাখতে না পারলে ওরা ছেড়ে দিল যে পারবো না আমরা 11-12। এইরকম কন্ডিশন মেনে নেওয়া সম্ভব নয়। ওদের স্কুলে এখনো ছেলে পৌঁছে যাওয়ার পরে কেউ আর ঘর যেতে পারে না যতক্ষণ না ওরা ছাড়বে। শৃঙ্খলা রক্ষা করতে পারছে, কিন্তু ওরাও পাচ্ছে না টোটাল ব্যাপারটাকে রাখতে। তো এদের নামে যে কটা সংস্থা চলে সেগুলো কিন্তু বিনা অর্থে নয়, তারাও অর্থ নিতে বাধ্য। এই যে এখানে মাস্টারমশাই অভিজিৎ বুয়া আছেন, রামহরিপুর থেকে পড়াশোনা করেছেন, যারা নরেন্দ্রপুরে পড়াশোনা করে, সেখানে অর্থ টর্থ দিতেই হয়। তো অর্থ ছাড়া হয় না, কিন্তু মানুষ হয়। গার্জেন তো আমার আর একটা জিনিস ঘটেছে, এটা এই কথাটা বলতে আমি ভুলে যাচ্ছিলাম। মাস্টারদের মারধর করা চলবে না, মারধর করা চলবে না। না হ্যাঁ, সে ঠিকই, প্রাইমারির একটা বাচ্চাকে মারবো কি, তাকে শেখাবার জন্য তো গার্জেন আমাকে দিয়েছে। প্রাইমারিতে মারধর করা, প্রাইমারির ছেলেরা যদি ডিসিপ্লিন নষ্ট করে তো বুঝতে হবে এটা আমাদেরই কিছু ত্রুটি আছে, সেটাকে তাকে বুঝিয়ে বাবা বাছা করে তার ডিসিপ্লিন ফিরিয়ে আনা যেতে পারে। প্রাইমারিটা ঠিক আছে, কিন্তু এরপর যখন তারা উচ্চ স্কুলে পড়লো, উচ্চ বা উচ্চ মাধ্যমিক স্কুলে, সেখানে ডিসিপ্লিন করা খুব মুশকিল। সেখানে অত সহজে বাবা বাছা করে তাদেরকে বোঝানো যাবে না। তাহলে আগে মাস্টারমশাইরা কিছু মারধর করতেন, কিন্তু সেটা পড়া না পারার জন্য মাস্টারমশাইরা মারধর করেন যারা, তারা, আমি সেটাকে সমর্থন করি না। কিন্তু স্কুলের ডিসিপ্লিনটাকে যদি নষ্ট করে দেয়, যদি স্কুলের শৃঙ্খলাটাকে ধ্বংস করে এমন ধরনের কিছু আচরণ করে, সেখানে কিন্তু দৈহিক শাস্তি থাকা উচিত আমার মনে হয়। তাতে কতটা সাফল্য লাভ করা যাবে জানি না, কিন্তু আমরা কিছু পরিমাণেও অর্জন করা গেছে। স্কুলটাকে ধ্বংস করে দিতে পারেনি তারা, তো সেটা আজকাল ওসব চলবে না। আগে এসে মাস্টারমশাই আমাদেরকে বলতো, স্যার ছাটিকে দিয়ে গেলাম, মেরে পিঠে যেমন করে ওকে এটিকে মানুষ করে দিবেন। আর এখন একটি ছেলে বা একটি মেয়ে, নিজে বাপ মা কোনোদিন তাকে মারেনি, আর সেই স্কুলে দেবে এবং তাকে মাস্টার চড়াবে, লাঠি দিয়ে পিটাবে, তো সম্ভব নয় এটা করা। তাহলে যুগটাও আমাদেরকে নিরস্ত করছে যে না, কাউকে কারোর উপরে কোনো হাত টাত চালানো চলবে না। তার সুযোগটা কিছু পাজি ছেলে তারা নিচ্ছে, জানছে তো মাস্টারমশাই মারবে না, অতএব যা খুশি করো, অন্যায় করো। তাহলে এই অবস্থার মধ্য দিয়ে বিদ্যালয়গুলি চলছে। ৭৫ বছর পূর্তি উৎসব করছেন, এই জটিল সমস্যাটা মাথায় ঢোকানো ছাড়া আর যতটুকু পারেন নিজ সাধ্যে যতটুকু পারেন স্টুডেন্টদেরকে যদি পারেন মানুষ করতে, আলাদা করে নিয়ে বসে ভালোবেসে তাদের যদি কিছু উন্নতি করা যায়। বাবা আমার তো এখনো মাস্টারমশাইদেরকে ভরসার স্থল বলে মনে করেন, তাই বিদ্যালয়ে তারা পাঠান। তাহলে সমস্যা যতই জটিল হোক, চেষ্টা আমরা ছেড়ে দেব না। আশা করি মাস্টারমশাইরা কেউ ছেড়ে দেবেন না।
এবং আগামী দিনে হয়তোবা কোনো পরিবর্তন মিরাকুলাসলি এসে যেতেও পারে, আবার নতুন পরিস্থিতি। যাক, এই কথা বলেই আপনাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। স্যারের বয়স প্রায় 80-র কাছাকাছি, 80 বোধহয় অতিক্রম করে যাচ্ছেন, প্রায় ছুঁই। মানে আমরা ভাবি যে এখন এই 42-43 বছর বয়সে বক্তৃতা করতে গেলে 8টা-10টা নাম মাথার মধ্যে থেকে উড়ে যায়, কি বলবো, কিভাবে ম্যানেজ দেবো। স্পন্টেনিয়াস প্রায় 25 মিনিট, এবং শিক্ষার মতো একটা জটিল বিষয় নেই। আর আমার মনে আছে 11-12 আমি হাড়মাছড়ায় পড়েছিলাম বলে স্যার আমাদের বাংলা কবিতা পড়াতেন 11-এ। তো স্যারকে আমরা তার আগের ক্লাসে শুনেছিলাম, এই হিরম্বদা আছে, এদের কাছে শুনেছিলাম যে স্যার বঙ্কিমচন্দ্রের বাবুটা চমৎকার পড়ান। তো আমরা যে বললাম যে আপনাকে বাবুটা পড়াতে হবে, তো স্যার বললেন আমি কতগুলো পড়াবো, আমি তো কবিতাটা পড়াই তোদের। আমার কৈফিয়তটা আমাদেরকে মুগ্ধ করেছিল। সে আর কিছু শুনেছ কি ওই হুটা স্যার এমন একটা স্টাইলে বলতেন, সেটা মাথার মধ্যে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত। 250 জন স্টুডেন্ট, পিন ড্রপ সাইলেন্ট, একটা শব্দ হতো না ক্লাসে। এবং স্যার মারপিটের ব্যাপারে বলছিলেন, আমি স্যারকে কোনো ছাত্রছাত্রীকে মারতে দেখিনি, 11-12-এরও কারোকে মারতেন না, কোনো দিন না। বাবু যখন পড়ালেন, ওই বাবুর দশাবতার বর্ণনার সময় সেই জর্দার কৌটোটাকে ঠুকে মুখে একটু ফেললেন, তারপরে যে বাবুর বর্ণনা শুরু করলেন, সেই ছবিটা এখন আমাদের চোখের সামনে ভাসে। জয়ন্তদা সলিটারি রিপেয়ার পড়াতো ওয়ার্ডসওয়ার্থের। টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট, জন কিটসের। আমাদের মন ভরেনি। জয়ন্তদা খুব ভালো পড়াতো, কিন্তু আমাদের মন ভরেনি। ওই ব্যারিটান ভয়েসটা জয়ন্তদা ছিল না। আমরা স্যারকে বললাম, স্যার সলিটারি রিপারটা একবার। স্যার কোনো উত্তর দিলেন না। পরের দিন লাস্ট পিরিয়ডে স্যার আসছেন, গট গট করে উপরতলায় উঠছেন। হাড়মাছড়া স্কুলের দোতলায় ক্লাস হতো। স্যার শুরু করলেন, বিহোল্ড হার। এই হারটার উচ্চারণটা এমন, গলাটা নামিয়ে একটা স্কেলে করলেন, মনে হলো চোখের সামনে ওই ধান কাটা মেয়েটি, ফসল কাটা মেয়েটি আমাদের সামনে ফসল কাটছে। এবং মেলানকলি উচ্চারণটা এমনভাবে করলেন, দাঁতটা চিপে, মনে হলো আর মেলানকলি কী জিনিস আমাদের বোঝাবার দরকার নেই, আমাদের রক্তের স্রোতের মধ্যে মেলানকলি বয়ে চলে গেছে। এইগুলো স্যারদের ক্যাপাসিটি ছিল। কিছুদিন আগে স্যার সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে বিষ্ণুপুরে বক্তৃতা করেছেন, কি চমৎকার। এবং ছাত্রছাত্রীদের কাছে কতটা প্রিয় আমি তার একটা উদাহরণ বলি। বংশীধর বিশ্বাস আমাদের হাড়মাছড়া স্কুলের মাস্টারমশাই ছিলেন, খুব অসুস্থ। স্যার হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট করলেন, ফেসবুকে, কারুকে ফোন করেন, পোস্ট করলেন যে এরকম বংশীদাকে আমরা শিক্ষক দিবসে একটু করব, সংবর্ধনা দেব, তার যারা ছাত্রছাত্রী আছে, আমাদের যারা ছাত্রছাত্রী, যৎকিঞ্চিত সাহায্য কামনা করি। সেই সাহায্যটা প্রায় 70,000। 3 দিনের নোটিশে, 3 দিনের নোটিশে ফোন পেতে প্রায় 70,000 টাকা কালেকশন। স্যার বাংলা পড়াতেন, WH পড়াতেন, কোনো ছাত্র না পারা হতো না স্যার যতক্ষণ ক্লাসে থাকতেন। ওই বোর্ডে 8টি সূত্র লিখে দিতেন WH-এর, 8টি উদাহরণ দিতেন, পরপর চলত। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। ওই বারবার ব্যক্তি লেখা। স্যার আমাকে বললেন যে তোর লেখা দেখি, সবাইকার লেখা দেখতেন ক্লাসের মধ্যে। গেলাম, ব্যক্তি বানানটি আমি বয়জ ফলা আকার লিখেছিলাম। 20 বার ব্ল্যাকবোর্ডে আমাকে লিখিয়েছিলেন হাড়মাছড়া স্কুল, আমার এখনো মনে আছে। ব্যক্তি লিখতে গেলে স্যারের ছবিটা চোখের সামনে ভাসে, কোনোদিন আর আকার পড়েনি। এ টিচিং এক বিরাট আর্ট। এই আর্টের এনারা হচ্ছেন পুরোধা পুরুষ। কদমা স্কুল খুব সৌভাগ্যবান যে বোধহয় রঞ্জিত চক্রবর্তী এই প্রথম কদমা হাই স্কুলে কোনোটি শিক্ষা সেমিনারে বক্তৃতা করলেন। এবং আজকের বক্তৃতা যারা শুনলেন বা লাইভে যারা শুনছেন, স্কুল লাইভের ব্যবস্থা করে, যেটা খুব ভালো, অনেক মানুষ দেখবে, তারা বুঝতে পারলো যে কি স্ট্যান্ডার্ডের আলোচনাটা কোথায় নিয়ে গেলেন। বাংলা, ইংরেজি, সংস্কৃত, আদতে উনি ইকোনমিক্সের লোক, খুব কষ্ট করে লেখাপড়া শিখেছেন কামারপুকুর কলেজে। সে বহু ইতিহাস। আর ওই আমি আগের দিন বক্তৃতায় বলছিলাম, একটাই স্বপ্ন, হাড়মাছড়া স্কুলকে ফুটবলেও চ্যাম্পিয়ন হতে হবে, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। স্যার রেফারি, কাপ বলে সেই বিখ্যাত গল্প, সে পত্রিকায় ছেপেছিলাম আমরা, আতস পত্রিকায়। নিজস্ব পত্রিকা সম্পাদনা, কত কাজ একটা জীবন। আমি রাজনৈতিক জীবনটা বাদই দিচ্ছি, সেটা তো তার একটা বিশাল বড় জগৎ। রামেন্দ্র সুন্দর পণ্ডা আমাদের কাকা, হাড়মাছড়া স্কুলে মাস্টারমশাই, স্যারের ফেয়ারওয়েলে লিখেছিল তিনি গরিব মানুষের স্বপ্নের ফেরিওয়ালা।
এবং আরও একটা গুণ স্যারের বলি, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু এগুলো স্যারের কাছে এগুলো বলা কোনো ব্যাপার না, এবং এগুলোতে খুব ইন্টারেস্ট আজও। আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে নোয়াম চমস্কির সিনট্যাক্সটা কী, সিনট্যাক্সটা তুই আমাকে একটু বল। আমি ব্যাপারটা ওনাকে বোঝাতে পারি, দু চারটা পাতা পাঠালাম, তারপর দেখছি সিনট্যাক্স, ইন্টারন্যাশনাল ফোনেটিক্যাল অ্যালফাবেট সব ওনার নখদর্পণে।